Hello students, welcome to online classes of MICS Education. সরকারি চাকরির প্রস্তুতির জন্য অন্যতম সেরা প্রতিষ্ঠান। এখানে আপনারা WBCS, রেলওয়ে, পিএসসি, এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, ডিফেন্স এবং অন্যান্য যে কোনো ধরনের রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন ইংরেজি এবং বাংলা উভয় মাধ্যমেই। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া প্রতি সপ্তাহে অনলাইন মক টেস্ট এবং প্রতি মাসে মাসিক মক টেস্টের মাধ্যমে আমরা ছাত্রদের সার্বিক মূল্যায়ন করে থাকি। এছাড়া সমস্ত ক্লাসের স্টাডি মেটেরিয়াল আমরা স্টুডেন্টদের পিডিএফ হিসেবেও প্রোভাইড করে থাকি। সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং দেওয়া হয়। তাহলে আজকেই যোগাযোগ করুন আমাদের সাথে নিচে দেওয়া নাম্বারগুলিতে এবং সরকারি চাকরির প্রস্তুতির জন্য নিজেকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ। তাহলে এটা ইংলিশের ফার্স্ট ক্লাস তোমাদের। তো অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসে আমাদেরকে জানতে হবে যে অ্যাকচুয়ালি আমরা করবোটা কি। তো সবকিছুর একটা প্ল্যানিং লাগে, তো এটার ক্ষেত্রে তোমরা যদি প্ল্যানিং করে এখন থেকে চলো সেটা পরে তোমাদেরই বেনিফিট হবে। তো যেটা দেখা যাচ্ছে যে ইংলিশে কত নাম্বার থাকবে, 30 মার্কস। সবাই আশা করি এটা জানো যে 30 মার্কসের কোশ্চেন হয় ইংলিশে, আপাতত যে সিলেবাস আছে আমাদের কাছে তার উপর ভিত্তি করে। তো তার উপর ভিত্তি করে কি দেখা যাচ্ছে না, 30 মার্কসের কোশ্চেন আসবে। এবার কোশ্চেনের যে ট্রেন্ড যদি তোমরা দেখো, কেউ দেখেছো কেউ হয়তো দেখোনি, কারণ এই এক্সামটা তো প্রতি বছর হয় না, খুব ছাড়া ছাড়া হয়, তাই জন্য কোশ্চেনও অ্যাভেলেবেলও কম মার্কেটে। তো তাতে যতটা আমরা স্টাডি করে পেয়েছি কোশ্চেনটাকে, তাতে এটা দেখা যাচ্ছে যে কিছু জিনিস এক্সামটাতে প্রতি বছরই প্রায় আসে। এবার দেখা যাবে হয়তো নতুন কিছু ইনক্লুডও হবে, তো কোনটা ইনক্লুড হবে কোনটা বাদ যাবে তো সেটা এখন থেকে তো আইডেন্টিফাই করা সম্ভব না। তো মোটামুটি আমাদেরকে সিলেবাস মেনটেন করে অনেক কিছুই শিখতে হবে। তার কারণটা হচ্ছে গতানুগতিক যেগুলো আসতো সেগুলোই আসবে এমনটা কিন্তু নয়, নতুন কিছু আসতে পারে। তো ইন দ্যাট কেস তাহলে আমাদের ওল্ড যেটা প্যাটার্ন, যেটা ওল্ডে আগে যেটা হয়ে আসছে এতদিন, তো সেখানে আমাদেরকে কি করতে হতো না, সেখানে আমাদেরকে করতে হতো প্যাসেজ। আমি বলছি সব এক একটা করে সবই বলবো আমি। তো প্যাসেজ। সেকেন্ড কি করতে হতো না, সাইনো অ্যান্টো। আমি লিখে দিই দিয়ে বলছি। তিনে এরা। স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু ল্যাগ হচ্ছে, ওটা ঠিক হয়ে যাবে, আমি লিখে নিই এটা। ওটা ল্যাগ আসছে একটু, ওটা কেটে যাবে। এবার পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার। আর কারেক্টের পরে কি লিখেছেন? ওটা স্পেলিং লিখেছি, স্পেলিং। স্যার দেখতে পাচ্ছি না তো, একটা লেখাও দেখতে পাচ্ছি না। সবাই দেখতে পাচ্ছ না? না স্যার, না স্যার দেখতে পাচ্ছি, ক্লিয়ার দেখা যাচ্ছে। স্যার যে দেখতে দেখা পাচ্ছ না তার যাচ্ছে আপনারও অনেক কম দেখাচ্ছে, কোনো ওয়ার্ডই। তাহলে তোমার নেটওয়ার্কে ওটা প্রবলেম হচ্ছে, কারণ যদি ওটা সবাই না দেখতে পেতো তখন ওটা আমার নেটওয়ার্কের প্রবলেম। যখন কিছু জন দেখতে পাচ্ছি কিছু জন দেখতে পাচ্ছ না, তখন ওটা তোমাদের যে নেটওয়ার্ক, যেখানে যে নেটওয়ার্কই তোমরা ব্যবহার করো তার ডিস্টার্ব ওটা। তো না স্যার, যদি হাফ সবাই দেখা যাচ্ছে, মানে খাতার যে হাফ কেন, এইটাই তো খাতা যতটা লিখেছি। আমি তো ওল্ড ওল্ড দেখতে পাচ্ছ, সে ওল্ড লিখেছি আমি উপরে। হ্যাঁ ওল্ডের ওটা দেখতে পাচ্ছি না, জাস্ট এল আর ডিটা দেখতে পাচ্ছি। পরের দিন থেকে স্যার স্ক্রিন হাফ নিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ মানে একটা সাইড স্যার কেটে যাচ্ছে, অন্য কোনো প্রবলেম নয়, দেখা যাচ্ছে কিন্তু একটা সাইড কেটে যাচ্ছে। স্যার খাতাটা একটু পুরোটাই ভালো করে ডান দেখা দিকে যাচ্ছে। করান না, তাহলে দেখা যাবে, কারণ ডান দিকে বাম খাতাটা দিকে একটু বডি মিডিল বাঁ দিকে করতে হয়ে হবে গেছে। স্যার। ফুল স্ক্রিন করে নিলে পুরোটা দেখা যাচ্ছে। ফুল স্ক্রিন করে নাও তোমরা সবাই, তাহলে পুরোটা দেখতে পাবে।
কারণ আজকেই কিছু নতুন প্রবলেম এসছে, স্যার খাতাটা এদিক করুন না ওদিক, কারণ আমি দিনের পর দিন ক্লাস নিচ্ছি, তাতে এগুলো কিন্তু কোনো অসুবিধা আসে না। তো যে যে যার প্রবলেম গুলো হচ্ছে সেগুলো হয়তো কেউ নতুন নতুন ক্লাস করছো তাই জন্য প্রবলেম হচ্ছে, কারণ খাতা এইভাবেই থাকে, এইভাবেই মানে আমার ক্লাস করা হয়ে গেল, 30-40টা ক্লাস করা হয়ে গেল, খাতা এইভাবেই থাকে। স্যার এবার অপশন ফুল স্ক্রিন করলে দেখা যাচ্ছে, আপনি একটু এবার দেখা যাচ্ছে। অপশনে গিয়ে ফুল স্ক্রিন করলে দেখা যাচ্ছে। হ্যাঁ সেটা থ্যাংক ইউ তোমাদের কি টেকনিক্যাল ব্যাপার আছে ওগুলো দেখো, কারণ এইভাবেই সবাই দেখতেও পায়, সবাই ক্লাসও করে। তো আজকে প্রথম ক্লাস একটু হ্যাপাজার্ড হবে, কিন্তু যদি কারো ওইসব যেসব যে টেকনিক্যাল ব্যাপারগুলো থাকে ওগুলো চেষ্টা করো যাতে ওগুলো করে যাতে পুরো স্ক্রিন, কারণ ক্যামেরার সঙ্গে খাতার অ্যাডজাস্টমেন্ট ঠিকই আছে। আমি বলছি, আমি জাস্ট লিখে নিয়ে বলছি। আমি এটা তোমাদেরকে গ্রুপে তোমাদেরকে পিডিএফও পাঠিয়ে দেবো, যাতে তোমরা সিলেবাসটা যাতে তোমাদের কাছে থাকে। হয়তো অনেকে সিলেবাস নিয়ে কাজ করছো অলরেডি, বাট সবাইয়ের কাছে থাকাটা খুব জরুরি। এটা কারো তোলার দরকার নেই, জাস্ট বোঝো ফার্স্ট দিন আমি কি বলছি। তার কারণ হচ্ছে এটা অলরেডি তোমরা পিডিএফ এ পেয়ে যাবে, এটা ঠিক আছে, আমি দিয়ে দেবো এটা। তো যেটা ফার্স্ট অফ অল আমাদেরকে কি কি কাজ করতে হবে, তো এইখানে দেখো, এবার সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার হ্যাঁ, দেখা ব্যাস। যাচ্ছে। এবার দেখো কি বলছি, যে এই ওল্ডের দিকে যেটা আমি রেখেছি যে প্যাসেজ, তার সাথে রেখেছি কি প্যাসেজ মানে কি, আমরা একটা যেমন মাধ্যমিকে করতাম, তখন আমরা কি করতাম, একটা আনসিন প্যাসেজ দিত আমাদের, সেটা থেকে 4টে কোশ্চেন করতে হতো। এই ধরনের জিনিস আমরা আগেও করে এসেছি। তো এখানেও আমাদেরকে একটা মেজরিটি কোশ্চেন, তুমি ওই 30 নাম্বারের প্রায় 8 থেকে 10 নাম্বার তুমি কিন্তু আগের যেসব কোশ্চেনে যদি দেখো, দুটো প্যাসেজ আমাদেরকে করতে হয়। সাইনো অ্যান্টো থেকে খুব কম বেশি না হলেও 3টে কোশ্চেন তো পেয়েই থাকে। এরর থেকে 4টে কোশ্চেন, ভোকাবুলারি থেকে 2টো কোশ্চেন, সিঙ্গুলার প্লুরাল থেকে 2টো, ফ্রেজাল ভার্ব থেকে 2টো, আর এটা থেকেও প্রায় 2টো। তো এইভাবে কম বেশি করে করে মোটামুটি এই ধরনের একটা সিলেবাস আগে পরীক্ষাতে নেওয়া হতো, যে প্যাসেজ থেকে 8 থেকে 10টা কোশ্চেন। এবার প্যাসেজ কি হয় তোমাদেরকে বললাম যে একটা আনসিন দেবে, খুব বড় না, তোমাদের এক্সামে ছোট ছোট আনসিনই থাকবে, সেখান থেকে খুব ইজি 4টা কোশ্চেন করা যাবে। সাইনো অ্যান্টো মানে কি, যারা একদম নতুন আসছো তারা শোনো, সাইনো অ্যান্টো মানে যে সমার্থক শব্দ আর বিপরীত শব্দ যেটাকে আমরা বাংলায় বলি। যদি কেউ বলে যে সাইনো বলো, তাহলে বলতে হবে সমার্থক শব্দ লেখো, এর 4টে অপশনের মধ্যে কোনটা। যদি বলে অ্যান্টো, তাহলে মানে বিপরীত শব্দ কোনটা সেটা লেখো। এরর একটা বড় জায়গা। এরর মানে কি, একটা সেন্টেন্স দেয়া থাকবে তোমাদেরকে, সেই সেন্টেন্সের মধ্যে কোথায় ভুল আছে সেটা খুঁজে বের করার প্যাটার্নটাকে আমরা এরর বলি। যে একটা তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হবে, সেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্টে ভুল আছে, না ভার্বে ভুল আছে, না অ্যাডজেক্টিভে ভুল আছে, না প্রিপোজিশনে ভুল আছে, তো সেটা বের করার টেকনিকটাকেই আমরা এরর বলি। ভোকাবুলারি মানে, ভোকাবুলারি হচ্ছে ভাস্ট অ্যামাউন্ট অফ ভোকাবুলারি পড়তে হয় যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্যই, মানে ওয়ার্ড জানা, ঠিক আছে, ওয়ার্ডের মিনিং জিজ্ঞেস করা হয় অনেক ক্ষেত্রে, সেটাকে ভোকাবুলারি বলে। সিঙ্গুলার প্লুরাল তোমরা জানো, এক বচন আর বহু বচন যেটাকে আমরা বলি, যে এক বচনে কি হয় বহু বচনে কি হয়, সেটাকে আমরা সিঙ্গুলার প্লুরাল। ফ্রেজাল ভার্ব একটা ভার্বের প্যাটার্ন হয়, যেমন কাম অন, টার্ন ডাউন, ঠিক আছে, ব্রেকআউট, এইভাবে কিছু ভার্ব হয় যেটা আমরা মাধ্যমিক স্ট্যান্ডার্ডও পড়ে এসেছি, ফ্রেজাল ভার্ব কি সেটা পড়তে হয়। আর হচ্ছে কি কারেক্ট স্পেলিং। আরেকটা জিনিস আসে এখানে, সেটা হচ্ছে ডিকশনারি একটা আসে। ডিকশনারি মানে ডিকশনারিতে কিভাবে ওয়ার্ডকে সাজানো হয় তার একটা প্যাটার্ন, সেটা খুবই ইজি হয়। তো আমাদেরকে এখানে কি আছে, কারেক্ট স্পেলিং, মানে কিছু স্পেলিং দেওয়া হবে, সেগুলো ভুল দেওয়া হবে, তোমাকে সেটা ঠিক করে লিখতে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে এটা যেটা আমি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে আগে, অলরেডি 2-3 বছর আগে অবধি যেসব এক্সাম হয়েছে লাস্ট, তাতে এই ট্রেন্ডটা দেখা গেছে। তার মানে এই নয় যে আবার রিপিট হয়ে যাবে এই জিনিসটা। আমি এপাশে লিখেছি কিছু নিউ, মানে এই জিনিসগুলো এখনকার এক্সামে ম্যান্ডেটরি। বিগত 2-3 বছরের এক্সামে যদি তোমরা লক্ষ্য করো, যে কোনো এক্সাম যেটা এই টেট রিলেটেড যেসব এক্সাম গুলো হয়, টেট রিলেটেড বলতে মানে টেটের লেভেলে গভর্নমেন্টের যেসব স্টাফ সিলেকশন এক্সাম হোক বা সিএইচএসএল হোক, তাতে তোমরা দেখতে পাবে যে ভয়েস ন্যারেশনের একটা আধিক্য থাকে। আমাদেরকে এখন ভয়েস ন্যারেশনটাও শিখে রাখতে হবে, বাই চান্স এক্সামে এসে গেলে তো তখন তুমি বলতে পারবে না যে স্যার সিলেবাসে নেই, কারণ সিলেবাসটা এটাই লেখা আছে যে জেনারেল কম্বাইন্ড ইংলিশ। জেনারেল ইংলিশের মধ্যে পুরো আরো অনেক জিনিস আছে, কিন্তু আমাদেরকে সেইটুকুই শিখতে হবে যেটা আমাদের কাজে লাগবে।
তো ভয়েস ন্যারেশন আসে। টেন্স আর ভার্ব থেকে একটা হিউজ কোশ্চেন আসে, এখন টেন্স রিলেটেড অনেক কোশ্চেন আসে। আর এখানে যেমন আমরা ফেজাল ভার্ব পড়ছিলাম, আমরা যেমন এখানে হচ্ছে সাইন অ্যান্টো পড়ছিলাম, তখন আরেকটা ওরকম জিনিস হয় মুখস্থের মতো, সেটা হচ্ছে ইডিয়ম আর ফ্রেজেস আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এই দুটো জিনিস কি সেটাও আমি বলে দেবো, আমি নোটস দেবো এগুলো, ইডিয়ম হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, এখানে সাইনো হোক, অ্যান্টো হোক, বা এখানে ফেজাল ভার্ব হোক, এগুলোর নোটস আমি তোমাদের প্রোভাইড করবো, সিঙ্গুলার প্লুরাল এগুলো আমি প্রোভাইড করবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এগুলো প্রোভাইড করা, এগুলোকে সম্পর্কে এগুলো টিচারের সেভাবে কোনো কাজ নেই, তোমাদেরকে জাস্ট পড়া দেওয়া, তোমরা সেগুলো পড়া করে আসবে, আমি অনলাইনে সেগুলো 2-4টা করে জিজ্ঞেস করবো, দিলে সেগুলো পড়া হয়। তাহলে শেখার আছে কি, আমাদেরকে শেখার আছে এখানে প্যাসেজ, আন্ডারলাইন করছি যেগুলো সেগুলো শেখা, প্যাসেজ আমাদের শিখতে হবে, এরর আমাদের শিখতে হবে, কিভাবে আমরা এরর করি সেটা শিখতে হবে। থার্ড এখানে আছে শেখার বলতে আমাদেরকে ভয়েস শিখতে হবে, ন্যারেশন শিখতে হবে, টেন্স আর ভার্বের ইউজ শিখতে হবে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের শেখা, যেগুলো আমি আন্ডারলাইন করে দিলাম। আর যে জিনিসগুলো বাকি যেগুলো রয়ে গেল, ওগুলো হচ্ছে স্টুডেন্টদের কাজ, যে সেগুলো একটু মুখস্থ টাইপের করা। এবার ইংলিশ মেজরিটি স্টুডেন্টের, সেটা প্রাইমারি টেট হোক বা অন্যান্য এক্সামে হোক, ইংলিশ সবাইরই একটা উইক জোন থাকে, মেজরিটি স্টুডেন্টের এটা একটা উইক জোন। এখানে খুব একটা ভালো কেউ আমি তো দেখিনি এখানে খুব ভালো ইংলিশে, কারণ কম্পিটিটিভ ইংলিশে বেশিরভাগ হয়তো এখানের ব্যাচে 2-4 জন ভালো আছো, তাদেরকে আমি আন্ডার এস্টিমেট করছি না, বাট মেজরিটি ক্ষেত্রে এটাই দেখা যায় ইংলিশে অনেক সমস্যা সবাই। তো আমরা এমন ভাবেই পড়বো শুরু থেকে, যাতে সেই সমস্যাগুলো শুরু থেকেই ক্লিয়ার হয়ে যায়। প্রত্যেকটা ক্লাস করো, ভিডিও তোমরা পেয়ে যাবে পরে রিভিশনের জন্য। তার সাথে সাথে কি তোমরা যেগুলো আমি হোমওয়ার্ক দেবো, সাইনো অ্যান্টোর, ভোকাবুলারি, তারপর সিঙ্গুলার প্লুরাল, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো যেগুলো আমি দেবো সেগুলো একটু পড়ে মুখস্থ করার চেষ্টা করো। তো এইটা ছিল আমাদের সিলেবাস। তো সিলেবাস নিয়ে কারো কোনো সমস্যা? হ্যাঁ স্যার। সিলেবাস সবাই বুঝতে পেরেছো যে আমাদেরকে কি কাজটা করতে হবে? তো এবার আমরা শুরু করব কোথা থেকে, না আমাদের এই নিউ সিলেবাস বা ওল্ড সিলেবাস হোক, সেখানে কমন ফ্যাক্টর কি, সেখানে কমন ফ্যাক্টর নিউ সিলেবাস হোক বা ওল্ডে যায় কিছু, প্যাসেজ কম্পালসারি, কোনো এক্সামে প্যাসেজ আসবেই আসবে, প্যাসেজ কম্পালসারি। তো আমাদেরকে প্যাসেজ দিয়ে আমরা আমাদের এই পড়াটা স্টার্ট করব। এবার প্যাসেজটার জন্য তোমাদেরকে অনেক কিছু কাজ করতে টিচাররা বলবে, কিন্তু আমি অত কাজ করতে বলবো না, ঠিক আছে? প্যাসেজ ভালো করার একটাই উপায়, সেটা হচ্ছে আমি তো তোমাদেরকে টেকনিক শেখাবো প্যাসেজ কিভাবে সলভ করতে হয়। গতানুগতিক যেভাবে সলভ করছো আজ থেকে আর ওভাবে করবে না, টেকনিক সম্পূর্ণ আলাদা। কিন্তু যেটা স্টুডেন্টদের কাজ হচ্ছে যে প্রতিদিন ইচ এন্ড এভরি সিঙ্গেল ডে আমি তোমাদের গ্রুপে একটা করে পেপারের আর্টিকেল দেব, একটা করে, খুব বড়ও নয় খুব ছোটও নয়, ঠিক আছে? একটা করে পেপারের আমি আর্টিকেল দেব, সেই আর্টিকেল গুলো তোমরা রোজ পড়ো, রোজ একটা করে আর্টিকেল, বেশি না যে 7টা 8টা আর্টিকেল রোজ পড়তে হচ্ছে এরকম না। আমি চেষ্টা করবো যতটা সহজ সরল ভাষায় যেগুলো লেখা আছে সেই ধরনের আর্টিকেল প্রত্যেকদিন তোমাদের গ্রুপে একটা করে পিডিএফ যাবে। তোমরা সেই কারেন্ট নিউজ পেপার, যেটা কারেন্ট নিউজ পেপারেরই আর্টিকেল যাবে ডেলির, তো সেইটা তোমরা একটা করে পড়বে, দিলেই প্যাসেজ ভালো হয়ে যাবে। যে দিন তোমাদের কাছে সময় আছে এখনো 6-7 মাস 8 মাস, রোজ যদি একটা করে আর্টিকেল পড়ো, প্যাসেজে তোমরা এই যে 8-10 নাম্বার প্যাসেজে আছে ওটা তোমরা ইজিলি স্কোর করতে পারো। এইবার হচ্ছে ওটা তো পড়া গেল, টেকনিকটা হচ্ছে কাজ হচ্ছে আমার শেখানো, যে টেকনিকটা কিভাবে আমাদেরকে প্যাসেজ গুলোকে সলভ করতে হয়। আমরা গতানুগতিক ওয়েতে এটাই পড়ে এসেছি যে প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো করে পড়ি, যেটা আমরা এতদিন জানি যে প্যাসেজটাকে ভালো করে পড়বো, তারপরে 4টা কোশ্চেন পড়বো, 4টা কোশ্চেনের পর আমরা সেই 4টা কোশ্চেনে যতগুলো পারবো সলভ করবো। আমরা এটাই জানিয়ে এসছি তো নাকি, না আর অন্য কেউ অন্য কিছু জানে? না স্যার, এটাই জেনেছি। স্যার প্রথমে যে আমরা একটা প্রশ্নগুলো প্যাসেজ, দেখে নেবো। স্যার না প্রথমে প্রথমে প্রশ্নগুলো দেখে নেবো। এবার এবার কেউ হয়তো শিখিয়েছে তোমাদেরকে প্রথমে প্রশ্ন দেখা, তো ওটা ভুল টেকনিক, কারণ প্রশ্ন দেখলে ব্রেনে অনেক রকমের কনফিউশন তৈরি হয়। তো আমরা মোটামুটি শিখে এসছি, আমি বলছি না আমারটাই বেস্ট, বাকি যেটা শিখেছো সেটা একদম ওর্স্ট, আমি এসব কিছুই ডিবেট করছি না। আমি শুধু চাই যে আমি এমন কিছু তোমাদেরকে শেখাতে যেটা তোমরা সেখান থেকে যাতে বেনিফিট পাও, যাতে প্যাসেজ সলভ করার সময় তোমাদের এটা ফিল হয় না এই টেকনিকটাতে করলে অনেক কম সময় অনেক বেশি আমরা আউটপুট পাচ্ছি। আমরা এই ক্লাসটা তো এই কারণেই করছি যে আমরা যাতে ট্রিকি ভাবে পড়ে বেশি আউটপুট পাই, এটাই তো আমাদের ক্লাসের লক্ষ্য নাকি? তোমরা কি বলো? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো এই সেই আউটপুটটা যাতে বেশি হয় তার চেষ্টাই আমি করবো।
তো সেই যেটা ইউনিভার্সালি যেটা দেখা হয়, যেটা বেস্ট ওয়ে, তো সেটাই তোমাদেরকে আমি শেখাতে চাই। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের প্যাসেজের লেন্থ খুব ছোট হয়। ছোট হয় বলতে, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, এটা একটা প্যারা, হার্ডলি 3টে প্যারা, খুব বেশি হলে। না হলে মেজরিটি ক্ষেত্রে কটা প্যারা হয়? 2টো। মেজরিটি ক্ষেত্রে 2টো। তাহলে আমরা 3টের হিসেবেই চলাটা ভালো, বাই চান্স যদি 3টে এসে যায়, তাই না? ছোট ছোট প্যারা ধরো 3টে এসে গেল, তখন আমরা কি করব? মেজরিটি ক্ষেত্রে 2টো প্যারা। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে যে প্যাসেজ পড়ার টেকনিক আজ থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো আমরা এখানে প্যাসেজে তোমাদের আজকে আমি যে এক্ষুনি যে কথাটা বলবো তার সঙ্গে কতজন একমত সেটা বলবো। যে অনেকে ভাবে এটা যে প্যাসেজ ভালো পড়তে গেলে বা প্যাসেজ সলভ করতে গেলে ওয়ার্ড ভালো জানা দরকার। ওয়ার্ড না জানলে, মিনিং না জানতে পারলে কি করে স্যার করবো প্যাসেজ? মিনিংই যদি না ক্লিয়ার হলো, তাহলে প্যাসেজটা আমি কোশ্চেন সলভ করবো কি করে? এইটা কার কার মতে এটা এইটাই জানো যে স্যার মিনিং তো স্যার জানাটা খুব জরুরি, ওয়ার্ড ভালো হওয়াটা খুব জরুরি। এইটা আমার সাথে কতজন মানে এইটা ভাবছো? যেই তো তোমরা মোটামুটি গ্র্যাজুয়েট বা অনেকটা পড়াশোনা করে এই ক্লাসটা করছো। কৃষাণু? হ্যাঁ স্যার, খানিকটা ওয়ার্ড তো জানতেই হয়। হ্যাঁ, খানিকটা ওয়ার্ড তো জানতেই হয়। বাকিদের কি মত? ওয়ার্ডটা সবাই আনসিনটা তো আগেও করেছো, তো আনসিন সলভ করতে গেলে ওয়ার্ড জানাটা খুব বেশি জরুরি, তোমাদের কি মনে হয়? স্যার একটু মনে হয় অড মিনিং জানলে করতে সুবিধা হয়। ওয়ার্ড মিনিং জানলে করতে সুবিধা হয়। আর বাই চান্স যদি ধরো ওয়ার্ডের মিনিং জানো না, ধরো বাই চান্স আমি বলছি যে ওয়ার্ড সেভাবে তোমরা জানো না, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে না হতে পারে না? একটু স্যার হলেও অনেক অসুবিধা সময় সেন্টেন্স পড়লে বোঝা সব যায়। সময় হয় না অসুবিধা। মাঝে মাঝে হয় আর কি। স্যার একটা সেন্টেন্সে 5টা ওয়ার্ড থাকলে 3টের যদি আমি মিনিং জানি, 2টো গেস করে নেওয়া যেতেই পারে। হ্যাঁ গেস করে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, অনেকটা অনেকটা কাফি হার তক ঠিকঠাক ভাবনা। এবার ব্যাপারটা এখানে আমরা করব কি, এখানে টেকনিকটা একটু আলাদা হবে। যে আমরা আজ থেকে যে আমরা প্যাসেজ যখন আমি তোমাদেরকে পরের দিন পুরো লাইভ প্যাসেজে যখন সলভ করে দেখাবো, সেখানে সবচেয়ে ভালো বোঝা যাবে। আজ জাস্ট টেকনিকটা জেনে রাখো, যে টেকনিকটা হচ্ছে এটাই, ফার্স্ট টেকনিক যেটা, সেটা হচ্ছে যদি 3টে প্যারাতে প্যাসেজ থাকে, আমার কাজ হচ্ছে ফার্স্ট প্যারাটা পড়া। কি পড়া? ফার্স্ট প্যারাটা পুরোটা পড়া, সেকেন্ড প্যারার প্রথম লাইন পড়া, থার্ড প্যারার প্রথম লাইন পড়া। ফার্স্ট প্যারা পুরোটা পড়লাম আমি, সেকেন্ড প্যারাতে প্রথম লাইনটাই শুধু, ফুল স্টপ যেখানে আছে সেটা যদি এখানে ফুল স্টপ হয় এখানে থেমে যাবে, যদি এখানে ফুল স্টপ হয় এখানে অব্দি আসবে। সেকেন্ড প্যারাতেও প্রথম লাইন, থার্ড প্যারাতেও কি প্রথম লাইন। এই তাহলে প্রথম প্যারা পড়লাম, একটা করে লাইন পড়লাম। এইটা পড়লে কি হয়, এটাই সুবিধাটা কি হয় না, এইটুকু পড়লে তুমি প্যাসেজ সম্পর্কে একটা আইডিয়া পাবে যে প্যাসেজটা ঠিক কি নিয়ে কথা বলছি। প্রত্যেকটা জিনিসের একটা যখন টপিক আমরা পেপারে লিখি, তাতে একটা হেডিং থাকে, তারপর সেই হেডিংটাকেই আমরা ব্রডলি ডিসক্রাইব করে অথর। তো এখানেও সেরকম তোমাদের যে প্যাসেজটা থাকবে সেখানেও কিছু না কিছু একটা ধারণাকে ডেসক্রাইব করা হবে। তো সেই ধারণাটাকে যে ডেসক্রাইব করবে অথর, যেই করুক না কেন, অথর যখন ডেসক্রাইব করবে, তোমাকে প্রথমে তোমার ব্রেনকে এটা বোঝাতে হবে যে প্যাসেজটা ঠিক কি নিয়ে কথা বলছে। ওই কারণে প্রথমে কোশ্চেন পড়াটা ঠিক না, কারণ কোশ্চেন পড়লে তুমি এটা ডিসাইড করতে পারবে না যে প্যাসেজটা কি নিয়ে কথা বলছে। ফার্স্ট অফ অল তুমি জানা হয়ে গেল যে প্যাসেজটা কি নিয়ে কথা বলছে, কিভাবে জানা হয়ে যাবে সেটা আমি তোমাদের পড়ে দেখাবো কিভাবে জানা হয়ে যাবে। যে ফার্স্ট প্যারাটা পুরোটা পড়বো, যেটা থেকে সে প্যাসেজটা লেখা শুরু করেছে অর্থাৎ, সেকেন্ড প্যারার একটা লাইন পড়বো, থার্ড প্যারার একটা লাইন পড়বো। দিলে প্যাসেজ সম্পর্কে একটা 30 to 40% আইডিয়া আমার আসবে যে ও প্যাসেজটা এইটা নিয়ে কথা বলছে। দেন আমার কাজ হবে 1 2 3 4 করে যে অপশন দেখবো না, 1 2 3 4 করে যে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে, তার অপশন আছে প্রত্যেকটা। তো সেই 1 2 3 4 করে যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলোকে ভালো করে পড়বো। ওই প্যাসেজটা পড়ার পর ওই একটা পড়া পুরোটা, তারপরের একটা একটা পড়ার পর ওই কোশ্চেন গুলোকে ভালো করে পড়া মানে 2বার করে পড়বে। প্রত্যেকটা কোশ্চেনকে 2বার করে পড়বে, জাস্ট 2 টাইমস, যাতে ব্রেনে ওই কোশ্চেন গুলো সম্পর্কে একটা আইডিয়া জন্মে যায়। যে তোমার ওই প্যাসেজ থেকে যে কোশ্চেন গুলো তোমার কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে, প্যাসেজের একটা ধারণা পেলে। আর কোশ্চেন গুলো পড়লে তখন সেই ধারণাটার সঙ্গে কোথাও না কোথাও মিললেও খাবে ওই কোশ্চেন গুলো, কারণ ধারণা ক্লিয়ার। ওই যে মিলগুলো খাচ্ছে,
সেটা তুমি দুবার করে পড়ে ব্রেনে একটু জাস্ট, ওটা একদিনে সম্ভব না। আমি যেটা টেকনিকটা তোমাদের শেখাচ্ছি যে রাতারাতি তুমি একটা আজকে শিখলে, কালকে তুমি অ্যাপ্লাই করতে শুরু করলে, কালকে রেজাল্ট পেয়ে গেলে, না। আমাদের তো 6-7 মাস 8 মাস পরে পরীক্ষা, আমরা তো অনেক প্র্যাকটিস করবো। যে কোনো জিনিসটা স্ট্রং হয় প্র্যাকটিসে, উইদাউট কোনো কিছুই স্ট্রং হবে না, সেটা ম্যাথমেটিক্স হোক, সেটা বেঙ্গলি হোক আর ইংলিশ হোক, প্র্যাকটিস করতেই হবে। তো এই টেকনিকটাতে কি হবে, তোমরা যদি অনেক প্যাসেজ করো সেখানে দেখতে পাবে যে কোশ্চেন গুলো তোমরা ভালো করে পড়ে নিলে, পড়ে নেওয়ার পর যদি দেখো যে ফার্স্ট প্যারাতেই কোনো একটা কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে আছে, অলরেডি তুমি সেটা জেনে গেছো, তার অ্যান্সার সঙ্গে সঙ্গে হয়তো 2-এর দাগের কোশ্চেনের অ্যান্সারটা ফার্স্ট প্যারাতেই লুকিয়েছিল, তুমি সঙ্গে সঙ্গে সেটা করে দিলে। সেকেন্ড প্যারাতে যখন তুমি এলে, যখন পড়তে শুরু করবে না এই লাইনগুলো যেগুলো তো আমি দাগ মারছি, এই লাইনগুলো যখন তুমি পড়তে শুরু করবে, তখন তুমি একটা জিনিস লক্ষ্য করবে যে এইখানে যে কোশ্চেন গুলো তুমি পড়ছিলে না, ওই কোশ্চেন গুলোর সঙ্গে যদি এই প্যারাতে কিছু মিল থেকে থাকে, তাহলে তোমার ব্রেন সেখানে দাঁড় করে দিবে তোমাকে, যে ও এরকম একটা কোশ্চেন তো পড়ছিলাম, যে এই টাইপের আমার কাছে একটা অ্যান্সার চাওয়া হয়েছিল। অলরেডি তুমি এইখানে যদি থার্ড লাইনে কোশ্চেনের অ্যান্সার লুকিয়ে থাকে, তুমি থার্ড লাইনে, যেহেতু তোমার কোশ্চেন গুলো ভালো করে পড়া আছে, তুমি অলরেডি থার্ড লাইনে ওখানে থেমে যাবে। থেমে গেলে কি সুবিধা হবে, তুমি সেই কোশ্চেনটাও সলভ করে দিলে। এইভাবে তুমি যখন আবার পরে প্যারাতে আসবে, তখন দেখবে আবার তোমাকে স্টাক করবে তোমার ব্রেন, যে কোশ্চেন গুলো তুমি পড়ছিলে তার সঙ্গে কোথাও না কোনো লাইনের একটা রিলেটিং জায়গা তোমরা পাচ্ছ, সেখানে তুমি দাঁড়াবে। কিন্তু আগে যেটা আমরা করতাম, আগে আমরা পুরো প্যাসেজটা পড়তাম। সেই পুরো প্যাসেজটা পড়ে সমস্যাটা কি হতো আমাদের, আমরাকে অনেক ইনফরমেশন, আমাদের ব্রেনকে আমরা বলতাম যে অনেক ডেটাকে স্টোর করো, কারণ সেই ডেটাগুলোকে না স্টোর করলে তুমি 1, 2, 3, 4 অ্যান্সার করবে কি করে। তারপরে যখন আমরা কোশ্চেনে আসতাম, তখন দেখতাম যে সেই কোশ্চেনটা কোথায় আছে, সেরকম অ্যান্সার আমি খুঁজতে শুরু করবো। এবার ফার্স্ট প্যারাতে না, সেকেন্ড প্যারাতে না, থার্ড প্যারাতে, আবার একবার হচ্ছে একটু চোখ বোলাবো যে কোন জায়গাটায় ঠিক ফার্স্টের কোশ্চেনটা আছে। আবার সেকেন্ডটা পড়ার সময় কোশ্চেনটা পড়ে আবার চোখ বোলাতে শুরু করলাম প্রথম থেকে, যে ঠিক কোন জায়গাটায় সেই অ্যান্সারটা আছে। আবার থার্ড কোশ্চেনটা পড়ার সময় আবার এরকম করবো, আবার ফোর্থটা পড়ার সময় আবার ওরকম করবো। তাহলে কতবার আমরা প্যাসেজকে ফিরে ফিরে যাচ্ছি, আমরা 4 থেকে 5 টাইমস আমরা প্যাসেজকে ফিরে ফিরে যাচ্ছি শুধুমাত্র একটা কোশ্চেনের অ্যান্সার করার জন্য। কিন্তু এই টেকনিকের সুবিধাটা কি, আমি প্যাসেজ আর ফিরে যাব না, আমি যেহেতু কোশ্চেন আগে থেকে পড়ে নিয়েছি, আগে প্যাসেজ সম্পর্কে একটা ব্রড আইডিয়া আমার মধ্যে এসছে যে প্যাসেজটা ঠিক কি নিয়ে কথা হচ্ছে, 30-40% ওইটুকু পড়লে ক্লিয়ার হয়ে গেল। তারপর এই কোশ্চেন গুলো পড়ার পর মাথায় আমি ইনবিল্ড করে নিলাম যে আমার এই কোশ্চেন গুলোর অ্যান্সার করতে হবে। তার জন্য দেখা গেল যে তোমার এইখানে 2য় নম্বর প্যারাতে চলে এলেই দেখা গেল যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার হয়ে গেছে। তাহলে তুমি এই লাস্টের 3টা লাইন আর পড়বে কি করতে, পড়ার আর দরকারটা কি, আমার তো অ্যান্সার সব হয়ে গেছে। এখানে অনেক রকমেরই ডেটা দেওয়া থাকে যেগুলো তোমার কোনো কাজের না। এই পুরো প্যাসেজটাতে তোমাকে দেখা যাবে যে 4টে কোশ্চেন করবে, সেটাতে 4টা লাইনেই অ্যান্সার আসবে। কিন্তু অনেক ডেটা থাকবে যেটা কি কোনো কাজের নয়, লাস্টের দিকের কিছু ডেটা যেটা কোনো কাজেরই নয়, কিন্তু তবু আমরা কি করি, সেই ডেটাগুলোকে পড়ি, বারবার পড়ি। কেন না, কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য। তাই জন্য টেকনিকটা একটু আলাদা, যে আমরা প্রথমে কি কাজটা করব, প্রথমে আমরা একটা প্যারার শুরুর প্যারাটা পড়বো ভালো করে। কারণ প্রথম যখন একটা কোনো প্যারার আমরা যখন কোনো প্যাসেজ লিখি, যে বিবেকানন্দ সম্পর্কে লিখছি বা মাই স্কুল সম্পর্কে লিখছি বা কিছু একটা সম্পর্কে লিখছি, তার ভূমিকাতে আমরা কি দিই, ভূমিকাতে আমরা সেই জিনিসটার একটা ব্রড আইডিয়া দিই, যে সেই জিনিসটা কে, স্বামী বিবেকানন্দ লোকটাকে, সেই সম্পর্কে একটা ব্রড আইডিয়া দিই। যদি মাই স্কুল সম্পর্কে কোনো প্যাসেজ লিখে থাকি, আমরা যখন রচনা যেটাকে বলি বেঙ্গলিতে, সেটা যখন লিখি, তখন ওই ভূমিকাতে ভূমিকার এটাই নিয়ম যে প্যাসেজ সম্পর্কে একটা ব্রড আইডিয়া দেওয়া। তাই সব জায়গাতেই তুমি যে কোনো প্যাসেজ পড়ো, যে কোনো লেভেলের, সিজিএল হোক বা ডাব্লিউবিসিএস হোক বা যে কোনো জায়গা, বা ক্যাড হোক বা সিএর এক্সাম, যাই কিছু হোক না কেন, তাতে তোমরা দেখতে পাবে যে এখানেও ঠিক সেম ভাবে কাজ হয়, যে প্যাসেজের ফার্স্ট যে প্যারাটাতে, এই জায়গাতে অথার কি নিয়ে কথা বলছে তার ব্রড আইডিয়া দেবে, অথার ঠিক কি নিয়ে কথা বলতে শুরু করেছে। আর অথার সেই আইডিয়াটাকে এক্সপোর্ট করার জন্য, যে তার সাপেক্ষে যুক্তি দেখানোর জন্য, সে এখানের এই প্যারাগুলোকে কি করেছে, নিয়েছে। আমরা বিবেকানন্দ কেমন মানুষ ছিল সেটা জানার জন্য কি করতাম, ভূমিকার পর তার যে ক্যারেক্টারিস্টিক ফিচার গুলোকে, সেগুলোকে কি করতাম, আলাদা আলাদা হেডিং করে লিখতে শুরু করতাম। তাহলে সেই প্রত্যেকটা হেডিং থেকে আমরা কি আইডেন্টিফাই করতাম, যে ওই প্যারাটাতে ওই তার ক্যারেক্টারটা নিয়ে কথা হবে, এই প্যারাটাতে ওইটা নিয়ে কথা হবে। তাই এখানে তো কোনো হেডিং নেই, এখানে ফার্স্ট লাইনটা থেকেই তুমি বুঝতে পারবে, ফার্স্ট লাইনটা পড়েই যে এই প্যারাটা ঠিক কি নিয়ে কথা হবে, এই লাইনটা পড়েই ক্লিয়ার হবে এই জায়গাটাতে ঠিক কিটা লেখা আছে, মোটামুটি একটা ধারণা তুমি পাবে। এই লাইনটা পড়েই ক্লিয়ার হবে যে এই জায়গাটাতে ঠিক কিটা লেখা আছে, কি জিনিসের, কি ধরনের জিনিস লেখা থাকতে এখানে পারে আর কি। তো সেটার জন্য কি হলো, সেটা পড়ে না আমাদের মাথায় একটা আইডিয়া এলো যে এই প্যাসেজটা ঠিক কি নিয়ে কথা হচ্ছে।
তারপরে কোশ্চেন পড়লে, কোশ্চেন পড়ে কোশ্চেন গুলোকে নো অপশন দেখা, অপশনের দিকে তাকাবেই না, শুরুতে টাইম ওয়েস্ট হয়ে যাবে। জাস্ট কোশ্চেন গুলো পড়ে নিজের মাথাকে ঠিক করলে ও আমাকে এই 4টা কোশ্চেন করতে হবে, বারবার পড়বে কোশ্চেনটা করে। কেউ যদি দুবারের গায়ে 3বারও পড়তে হয় না, তোমরাই ভাবো না, একটা জায়গায় একটা লাইনকে একবার দুবার তিনবার পড়লে তাতে বেশি সময় নষ্ট হয় না একটা পুরো প্যারাকে চোখ বুলাতে গেলে বেশি সময় নষ্ট হয়? একটা প্রায় 400 মানে 200-250 ওয়ার্ডের একটা প্যারাকে চোখ বোলাতে বেশি সময় নষ্ট, না এখানে 3টা-4টা ওয়ার্ডের একটা কোশ্চেন থাকবে সেটাকে পড়তে বেশি সময় নষ্ট? অবভিয়াসলি এটাতে আমাদের কম সময় নষ্ট হবে। তো আমি কি করব, কোশ্চেনে বেশি সময় কাটাবো। 3বার যদি মাথায় না মনে থাকে কোশ্চেন গুলো কি, 4বার অবধি পড়ো, এখানে বেশি সময় ওয়েস্ট হবে না। বারবার তো একটা জিনিসই রিডিং করছো, যে কোশ্চেন গুলোকে মাথার হচ্ছে ফ্রন্ট কর্টেক্সে মানে মাথার হতে তুমি কি করো, একটু বসিয়ে নাও যে আমাকে এই 4টে কোশ্চেন করতে হবে, তারপরে শুরু করো এইখান থেকে পড়া। দেখবে অলরেডি ওই কোশ্চেন গুলো যখনই ওই ধরনের কোনো কাছাকাছি ওয়ার্ডে যাচ্ছ, যেখান থেকে বুঝতে পারছো যে ও এইখান থেকে তো 2 নম্বরের কোশ্চেনটা আছে, সেখান থেকে তুমি 2 নম্বরটা সলভ করলে। কোনো একটা কোশ্চেন ধরো ওখান থেকে তো 4 নম্বরের কোশ্চেনটা আছে, 4 নম্বরটা সলভ করে লাস্টের প্যারাতে এসে দেখলে হয়তো 1 নম্বরের কোশ্চেনটা আছে, লাস্টের পর 1 নম্বরটা সলভ করলে, তারপরে কি 3 নম্বরটা সলভ করলে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো যত সহজ আমি বললাম, ব্যাপারটা এত ইজি না, আমিও জানি এতটা ইজি না। তো যে এটা কতজন বুঝতে পারছো না যে না স্যার ক্লিয়ার হচ্ছে না? সবাই বুঝতে পেরেছে? সবাই শুনতে পাচ্ছ তো আমি কি বলছি, না নেটওয়ার্ক হয়ে গেছে? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। তো শোনা তো যাচ্ছে, বোঝা কি যাচ্ছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে এরপর থেকে আমরা যে কোনো সময় যখন প্যাসেজ পড়বো, তাহলে প্যাসেজ পড়ার প্রথম রুলস কি সেটা শিখলে, যে প্যাসেজ কিভাবে পড়তে হয়। সবাই ক্লিয়ার যারা আছো ক্লাসটাতে? হ্যাঁ বা নাতে জানাও। গুড। যে প্যাসেজ আমাদেরকে এইভাবে আমাদেরকে রিড করতে হয়। তো ফার্স্ট অফ অল এটা গেল প্যাসেজের একটা পার্ট, মানে প্যাসেজ পড়ার একটা ধরন গেল এটা। তো এরপরে আরো অনেক কিছু শেখার আছে, কারণ তোমরা যে কোনো এক্সামে দেখবে কম্প্রিহেনশন বা প্যাসেজ একটা ভাস্ট এরিয়ার কোশ্চেন হবে। তো যে জায়গাটা থেকে ভাস্ট এরিয়ার কোশ্চেন আছে সেটাকে তো একটু সময় দিতেই হবে বেশি। তো এটা গেল যে ফার্স্ট টেকনিক, যে কিভাবে আমরা প্যাসেজটা পড়া উচিত। এবার সেকেন্ড টেকনিক আমরা শিখবো। সেকেন্ড টেকনিক কি শিখবো আমরা, যে রুলস 2-তে আমরা শিখবো, যে রুল 2-তে আমরা শিখবো যে কি, সেটা হচ্ছে যে যখন তোমরা একটা প্যাসেজ পড়বে, সেই প্যাসেজের যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারো, কোনো ওয়ার্ড বুঝতে যদি না পারো, কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারো, কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারো, হয়তো লেন্দি সেন্টেন্স বা ওয়ার্ড বুঝতে পারছো না, তো সেইটা তোমরা পড়ারই দরকার নেই। বা সেইটা বুঝতে পারোনি বলে ধরো একটা সেন্টেন্স বুঝতে পারোনি, এরকম একটা সেন্টেন্স 3টে লাইন আছে, 4টে লাইনে হচ্ছে প্যারাটা, তার এই লাইনে যেটা আছে সেটা পুরো কমপ্লিটলি কিছুই বুঝতে পারছো না যে এই লাইনে কিটা লেখা আছে। তো সঙ্গে সঙ্গে এই লাইনটাকে মাইন্ডেই কেটে দাও যে এটা আমি আর পড়বোই না, যেহেতু আমি বুঝতে পারছি না। সোজা এখানে আসো। এইটা বুঝতে পারোনি বলে যে এটাও বুঝতে পারবে নি তার কোনো মানে নেই। এটা না বুঝতে পারলেও এটা ক্লিয়ার হতে পারে, এখানে কে আসো। তো ফার্স্ট অফ অল যদি কোনো সেন্টেন্স না বুঝতে পারো, তাহলে সেই সেন্টেন্সটাকে রিপিট করে, অনেকের এইটা মানে স্টুডেন্টদের মধ্যে, এটা আমার মধ্যে একটা সময় অবধি ছিল, যে যখন আমি কোনো সেন্টেন্স বুঝতে পারতাম না সেটাকে রিপিট করতাম, যে 2বার 3বার রিপিট করলে সেন্টেন্সটা আমি বুঝতে পারবো। তোমরা খেয়াল করে দেখবে, আমিও অনেকবার এটা করে দেখেছি নিজের উপর ট্রাই করে, যে রিপিটেশন করে কখনোই বুঝতে পারবো না। বোঝার হলে একবার পড়েই বুঝতে পারবে, বা সেকেন্ড অ্যাটেম্পটে একটু চোখ বুলোলেই বুঝতে পারবে। 3বার 4বার 5বার ধরে একটা সেন্টেন্স পড়ছো বোঝার জন্য, কখনোই বুঝতে পারবে না। যদি বুঝতে না পড়ে থাকো তাকে সেটাকে বুঝতে পারবেই না। তো যখন বুঝতেই পারবে না সেটাকে এরকম যে ক্রস করলাম আমি, ব্রেনে ক্রস করে দেবো যে এই যে লাইনটা আমি আর পড়বোই না। ফার্স্ট অফ অল এইভাবে 1-8টা লাইন যদি তুমি একটা প্যাসেজ থেকে 2-3টে লাইন বাদ দাও, তাতে তোমার প্যাসেজের কোনো প্রভাবই পড়বে না। সেটা আমি তোমাদের করে দেখাবো, যে কোনো প্রভাবই পড়বে না। যে 3টা লাইন যদি বাদ দিয়ে দিই, যদি তার মধ্যেই স্যার অ্যান্সার থেকে থাকে, অনেকে বলবে স্যার যদি দেখি যে তার মধ্যেই হয়তো অ্যান্সারটা লুকিয়ে আছে, না, তার মধ্যে অ্যান্সার থাকবে না। তার কারণটা হচ্ছে যে তুমি যখন একটা প্যাসেজ সম্পর্কে আইডিয়া পাবে না, প্যাসেজ সম্পর্কে যখন আইডিয়া পাবে, সেই আইডিয়াটার সঙ্গে যখন তুমি কোশ্চেন দেখবে ম্যাচ করছে না, যে 3 নম্বর কোশ্চেনটা প্যাসেজে যে আইডিয়াটা আমি পেলাম প্যাসেজ পড়ে, তার সঙ্গে 3 নম্বর কোশ্চেনটা ম্যাচ করছে না,
যদি ম্যাচ সেটা নাই করে থাকে, তার মানে আমি যে 2-3টে সেন্টেন্স বাদ দিয়ে দিয়েছি, তার মধ্যে তাহলে ওই অ্যান্সারটা লুকিয়ে আছে। আমি যেটা পড়েছি তার মধ্যে 3 নম্বর কোশ্চেনটার অ্যান্সার ম্যাচ করছে না, আসছে না, ডেটা আসছে না, আমি অ্যান্সার দিতে পারছি না। তার মানে যে 3টে সেন্টেন্স আমি বাদ দিলাম, বুঝতে পারলাম না, তাহলে তার মধ্যে আছে। তুমি তাহলে সেই 3টা সেন্টেন্সকে একটু দেখে নাও যে ওর কাছাকাছি কি বলতে চাইছে, মোটামুটি একটা মিনিং কি বলতে চাইছে। যেই সেন্টেন্সটা সেই মিনিংটার কাছাকাছি আছে সেই সেন্টেন্সটাই হুবহু তুলে দাও। ব্যাপারটা ক্লিয়ার হলো না? হলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়েছে। তাহলে কি কাজটা আমাদের, না আমরা যদি কোনো সেন্টেন্স না বুঝতে পারি ফার্স্ট অফ অল পড়ে, তাহলে সেই সেন্টেন্সটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করবো না, সেই সেন্টেন্সটাকে আমরা জাস্ট বাদ দিয়ে দেবো প্রথম। ওরকম একটা প্যাসেজের যদি 15 থেকে 20 লাইনের একটা প্যাসেজ হয় হার্ডলি, তার মধ্যে 2-3টে লাইন যদি বুঝতে না পারো, তাতে প্যাসেজের 80 to 90% প্যাসেজের যে ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, তার উপর কোনো প্রভাবই ফেলে না। ঠিক আছে, মোটামুটি সেইটা পড়লে 3-4টে কোশ্চেনে 3টে তো এমনিতেই সলভ হবে। যদি একটা কোশ্চেন থেকেও যায়, তাহলে যে 3টে লাইন বাদ দিলে সেটাকে একবার ঘুরে রিড করে নেবে, দেখবে যে ওই যে কোশ্চেনটার সাথে এই 3টে লাইনের মধ্যে কোনটার ম্যাচ আছে, তোমরা ম্যাচ সেখানে খুঁজে পাবে, সেটা তো আমি তোমাদের করে দেখাবো। তো এটা গেল আরেকটা রুল, যে সেন্টেন্স না বুঝতে পারলে সেটাকে নিয়ে অত মাতামাতি করার কোনো দরকার নেই, আমরা সেটা বাদ দিয়েও প্যাসেজ সলভ করতে পারি। কিন্তু অনেকে কি করে না, সেন্টেন্স গুলো বুঝতে না পারলে সেই সেন্টেন্সটাকে, সেই প্যারাটাকে বা সেই প্যাসেজটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করে যায়, না এটা আমার দ্বারা হবে না, এটা আমার জন্য নয়, এইটা করে দেয়। থার্ড কাজ যেটা, যে প্যাসেজে এই যে ওয়ার্ড, এবার ওয়ার্ড রিলেটেড কিছু কথা বলছি। অনেকের যে মত ছিল যে স্যার ওয়ার্ডটা তো জানাটা বেশি, জানলে বেশি সুবিধে। ঠিক আছে, ইংলিশ ডিকশনারিতে কয়েক হাজার ওয়ার্ড আছে, তুমি কত জানো? ঠিক আছে, তার মানে যে আমি ওয়ার্ড সম্পর্কে নলেজ নেব না, সেটাও সম্ভব নয়। অবশ্যই ওয়ার্ড সম্পর্কে জ্ঞান, নলেজ কি করতে হবে। তো মোটামুটি এটাই, একটা প্যাসেজে 2 থেকে 3টে ওয়ার্ড বা 4টে ওয়ার্ড এরকম ঘুরানো পেঁচানো ওয়ার্ড থাকে, বাকি সব একদম কমন ওয়ার্ড, একদম কমন যেসব ওয়ার্ড হয়, যেগুলো আমরা এতদিন পড়ে আসছি বা এতদিন জেনে আসছি। তাই জন্যই তো সেই কমন ওয়ার্ড গুলো যাতে তোমরা অভ্যস্ত হতে পারো, তার জন্য আমি শুরুতে কি বললাম, যে তোমাদেরকে প্রতিদিন আমি একটা করে ইংলিশের পিডিএফ পাঠাবো। সেইখানে যে ওয়ার্ড গুলোর মানে বুঝতে পারবে না, সেই ওয়ার্ড গুলোকে কি করবে, তোমরা একটা খাতাতে সেই ওয়ার্ড গুলো লিখে গুগল থেকে মিনিং বের করে সেখানে বাংলাতেই লিখবে ওয়ার্ড গুলোর মানে, জাস্ট ওই প্যাসেজটা। যে নর্মালি সেটা হিন্দুর এডিটোরিয়াল হোক, বা সেটা ইকোনমিক্স টাইমস হোক, বা টাইমস অফ ইন্ডিয়া হোক, বা যাই পেপার হোক না কেন, তার যদি একটা ভালো আর্টিকেল তোমরা পড়ো, সেখানে তোমরা দেখতে পাবে 4 থেকে 5টা ওয়ার্ড একটু যেন অন্য টাইপের, যেটা কোনোদিন শুনিনি এরকম। কিন্তু বাকি যে ওয়ার্ড গুলো আছে না, সেগুলো একদম ইন জেনারেল ওয়ার্ড। এবার যাদের সেই ওয়ার্ড গুলোতেও সমস্যা, এরকম হয়তো কিছু স্টুডেন্ট আছে যাদের স্যার ওই ওয়ার্ড গুলোতেও আমার সমস্যা, তখন কি করবে, ওই ওয়ার্ড গুলোতে একদম বেসিক ওয়ার্ড, ওগুলোতে হয়তো ভুলে গেছো কোনো কারণে, বা ইংলিশটা তোমার প্রথম থেকে অতটা স্ট্রং না, তখন কি করো, ওই ওয়ার্ড গুলোকে যত ইজি ওয়ার্ডই হোক, যদি তোমার ক্ষেত্রে সেটা কঠিন মনে হয়, সেটা তুমি কি করো, তুলে রাখো। দেখবে প্রত্যেকদিন আর্টিকেল পড়তে পড়তে ওই ওয়ার্ড গুলো রিপিটেশন পাবে। ওই ওয়ার্ড গুলো রিপিটেশন পেতে পেতে ওই যে কমন টাইপের যে ওয়ার্ড গুলো, যেগুলো দিয়ে একটা প্যাসেজে প্রায় 80 to 90% কভার করা হয় কমন ওয়ার্ড দিয়ে, তুমি দেখবে একটা সময় আসবে 2-4 মাস পরে, ওই কমন ওয়ার্ড গুলো সম্পর্কে তুমিও একদম হয়ে গেছো। তুমিও একটা প্যাসেজের 80-90% বুঝতে পারছো, 10% তুমি বুঝতে পারছো না। কারণ কি, ওই কিছু সেন্টেন্স বুঝতে পারোনি আর কিছু ওয়ার্ড বুঝতে পারো, এই জন্য কিছু বুঝতে পারছো না। তো এইটা হচ্ছে কম্প্রিহেনশনকে ভালো করার সিস্টেমেটিক ওয়ে। রাতারাতি কখনো কারো কম্প্রিহেনশন বা প্যাসেজ ভালো হয় না, এটাকে 2 মাস 3 মাস 4 মাস কি করতে হয়, কন্টিনিউ কাজ করে যেতে হয় এর উপর। তার জন্যই তোমাদেরকে বললাম, রোজ আমি একটা পেপারে তোমাদের পিডিএফটা পাঠাবো, ছোট ছোট আর্টিকেল পাঠাবো। আর সবসময় পিডিএফটা পড়ার সময় তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, যে পিডিএফটা যখন তোমরা পড়বে, সেই পিডিএফটা পড়ার সময় প্রথম দিন যখন কোনো পিডিএফ পড়বে না, ইংলিশ পেপার যখন পড়বে, তার একটা আর্টিকেল যখন পড়বে, তোমরা যদি সেই আর্টিকেলটাকে কিছুই না বুঝতে পারো, জাস্ট কিছু বুঝতে পারো, যে স্যার কি আর্টিকেলটা, স্যার সেটাই আমার কাছে ক্লিয়ার হচ্ছে, গুড, কোনো সমস্যা নেই। যে ওয়ার্ড গুলো তোমার মনে হচ্ছে এগুলো নতুন নতুন ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলো জাস্ট মানে লিখে রেখে দাও। সেকেন্ড দিন আবার পড়ো ওই আর্টিকেলটা পড়ো, বা আবার যে সেকেন্ড দিন যে আর্টিকেলটা দিলাম আবার পড়ো। দেখবে তোমরা জাস্ট আমার এই টেকনিকটাকে, মানে ওই আর্টিকেল পড়া নাই বুঝতে পারো, জাস্ট পড়া, জাস্ট রোজ রিডিং করা, আর কিছু ওয়ার্ডকে টুকে রাখা, সেই ওয়ার্ড গুলোকে একটু ডিকশনারি থেকে বের করে পড়া, এরকম 2 মাস রিডিং কর। আমি তোমাদেরকে কথা দিচ্ছি 50 থেকে 60% তোমরা 2 মাস পর যে আর্টিকেলটা তোমাদেরকে আমি দেবো, তাতে 50 থেকে 60% তোমরা বুঝতে পারবে।
হতেই পারে না যে 2 মাস কেউ রেগুলার একটা করে আর্টিকেল পড়ছে, 2 মাস পর সে আর্টিকেলের কিছু বুঝতে পারছে না। হ্যাঁ, রাতারাতি 100% একটা আর্টিকেলে বোঝা সম্ভব না, সেটা আমিও জানি। আমিও রাতারাতি কিছু বুঝতে পারতাম না, অনেক সময় দিতে হয়েছে। কিন্তু 2 মাস পর তোমার মোটামুটি 50-60% বুঝতে পারবে। আরো 2 মাস গেলে ওটা 70-80 হবে। 6 মাস 7 মাস যে রিডিং করবে, মোটামুটি সে একটা প্যাসেজের 80-90% অল জেনারেল সমস্ত প্যাসেজেরই, সেটা তাকে হিন্দুর কোনো প্যাসেজ দেওয়া হোক, বা তার কোনো ইকোনমিক্স টাইমস এর প্যাসেজ দেওয়া হোক, আর ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্যাসেজ দেওয়া হোক, তাকে যারই প্যাসেজ দেওয়া হোক না কেন, সে কিন্তু অনেকটাই বুঝতে পারে। তো এটা গেল প্যাসেজকে কিভাবে প্যাসেজ রিড করে কমন ওয়ার্ড সম্পর্কে একটু, যে ওয়ার্ড গুলো আমরা তো ডেইলি ইংলিশে কথা বলি না, যে আমাদের ওয়ার্ড গুলো রোজ মানে প্র্যাকটিস হচ্ছে, আমরা অনেকদিন হয়তো ইংলিশটা পড়িনি, তাই কিছু কমন ওয়ার্ডও ভুলে গেছি। তো সেই ওয়ার্ড গুলো ওইখানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করে নেবে, আর একটু ডিকশনারি দেখে দেখে, যেসব ফোনে ডিকশনারি থাকে দেখে একটু জাস্ট মনে করার চেষ্টা করবে ওই ওয়ার্ডের এই মিনিংটা ছিল, এটার ওটা মিনিং ছিল। তো এটা একটা দিক গেল। আরেকটা দিক যেটার দিকে আমাদের খেয়াল রাখতে হবে প্যাসেজ পড়ার সময়, সেটা হচ্ছে যে অনেক ওয়ার্ড পাবো আমরা, যে ওয়ার্ড গুলো এক্সট্রিমলি কঠিন কঠিন ওয়ার্ড, ঠিক আছে, 4 থেকে 5টা কি 7টা ওয়ার্ড পাবো আমরা, সেটা এক্সট্রিমলি কঠিন ওয়ার্ড, এক্সট্রিমলি কঠিন। সেই ওয়ার্ড গুলো তো কোনো কাজেরই নয়। ফার্স্ট অফ অল সেই ওয়ার্ড গুলো কোনো কাজেরই নয়, কারণ এই যে 4-5টা 7টা ওয়ার্ড যে পাবো না এক্সট্রিম লেভেলের কঠিন, সেগুলো বেশিরভাগ গুলোই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে আর অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব যে ভার্বকে আইডেন্টিটি করে, ভার্বকে তারিফ করে, তাকে আমরা কি বলি? অ্যাডভার্ব বলি। যে নাউনকে তারিফ করে তাকে কি বলি আমরা? অ্যাডজেক্টিভ বলি। তাহলে যে ভার্বকে তারিফ করে, মানে ধরো তোমাকে আমি লিখলাম যে একটা পেন, একটা নাউন, যে আমি বললাম যে নাইস পেন। কারো মাইকটা চালু আছে, ওটা বন্ধ করো। কারো মাইকটা ফোনের হয়তো চালু আছে, ওটা বন্ধ করতে পারো। এখানে দেখে বুঝতে পারছি না কার চালু আছে। কল্পনা বলে কেউ একজন কল্পনা, কল্পনা কে আছো? সে মাইকটা বন্ধ করো। গুগল মিটের ফরম্যাটটা এখন এমন হয়ে গেছে, এখান থেকে টিচারের কিছু করাটা খুব ডিফিকাল্ট, কিছুই চেঞ্জ হয় না। তো যাই হোক, তো সবাই শুনতে পাচ্ছ আশা করি। যে ধরো নাইস পেন, এই পেনটাকে নাইস করে আমি কি করলাম না, এই যে নাউনটা আছে সেই নাউনটাকে ডিনোট করছি কি দিয়ে? নাইস দিয়ে, যে পেনটা খুব সুন্দর। এই যে পেনটা খুব সুন্দর আমি লিখলাম, এই নাইসটা যদি কোনো কারণে আমি না বুঝতে পারি, নাইসের জায়গায় একটা এমন কোনো ওয়ার্ড দিল সেটা আমি বুঝতে পারি না, তো সেইটা না বুঝতে পারাটা এই আর্টিকেলের উপর কোনো কি প্রভাব ফেলছে? কারণ আর্টিকেলে কি নিয়ে কথা হচ্ছে? পেনকে নিয়ে কথা হচ্ছে। সেই পেনটাকে যদি নাইস পেন না বলে, খুব সুন্দর পেন না বলে যদি শুধু পেনই বলা হয়, তাতে খুব একটা কি মিনিং একদম বদলে যাচ্ছে? কোনো মিনিংই ঠিক করে বদলাচ্ছে না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে ওয়ার্ড গুলো প্রচুর কঠিন, সেগুলো বেশিরভাগ জায়গায় দেখবো লাস্টে এল লাগানো। এল লাগানো মানেটা কি? যে অ্যাডভার্ব। ঠিক আছে, বেশিরভাগ ওয়ার্ড গুলো বড় বড় ওয়ার্ড, যেগুলো ভার্বকে ডিনোট করছে, নাহলে নাউনকে ডিনোট করছে। যেটা ভার্বকে ডিনোট করছে বা নাউনকে ডিনোট করছে, ওই ধরনের ওয়ার্ডের প্যাসেজের সাথে কোনো তাল্লুকই নেই। ওটা শুধুমাত্র এক্সামিনাররা ওই কোশ্চেন গুলো এই কারণে সেট করে এইভাবে প্যাসেজটাকে, যাতে স্টুডেন্টরা ওইসব ওয়ার্ডের পিছনে টাইম ওয়েস্ট করে, যাতে ওইসব ওয়ার্ড গুলো যাতে না, যখন সে বুঝতে পারবে না, সেগুলো যাতে বারবার বারবার পড়ে কি করে, সেগুলো থেকে টাইমটা যাতে সে ওয়েস্ট করে দেয়, ওইগুলোকে বারবার বারবার পড়ে। কিন্তু ওই ওয়ার্ড গুলো যখনই তোমরা কোনো নাউনকে ডিনোট করবে বা অ্যাডভার্ব মানে ভার্বকে ডিনোট করে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব পাবে, সেটা বুঝতে পারো আর নাই পারো, প্যাসেজে সেইটা পড়ারই কোনো দরকার নেই। কারণ অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের উপর প্যাসেজ ডিপেন্ড করে না, প্যাসেজ ডিপেন্ড করে নাউন আর ভার্বের উপর। প্যাসেজ কখনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে প্যাসেজ হয়। প্যাসেজ কার উপর ডিপেন্ড করে হয় না? নাউন মানে যেটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এর উপর ডিপেন্ড করে হয়। তার জন্য নাউনকে ক্লাসিফাই করার জন্য কি অ্যাডজেক্টিভ দিলাম, বা ভার্বকে ক্লাসিফাই করার জন্য বা ভার্বকে বেটার দেখানোর জন্য কি অ্যাডভার্ব দিলাম, সেটার সাথে কিন্তু কোনো সম্পর্কই প্যাসেজের নেই। তাই জন্য আমরা যখন এর পরের দিন আমরা প্যাসেজ পড়বো, তাহলে তখন আমরা কি করবো না, এই জাতীয় যে ওয়ার্ড গুলোকে কমপ্লিটলি অ্যাভয়েড করবো ইচ এন্ড এভরি টাইম।
যদি বলেন স্যার জেনে রাখলে ক্ষতি কি, ক্ষতি কিছু নেই, কিন্তু তোমার দরকারেও কোনো লাগবে না এটা। এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব জেনে যদি তুমি রাখো, এটা তোমার কোনো কাজেই লাগবে না, কারণ ওই রিলেটেড কোনো কোশ্চেনই হবে না। কারণ কি, কোশ্চেন কোন জিনিসটাকে নিয়ে হবে? পেনকে নিয়ে হবে, কারণ পেন যেহেতু সাবজেক্ট। কোশ্চেন কোন জিনিসটাকে নিয়ে হবে? ভার্বকে নিয়ে হবে। কিন্তু অ্যাডভার্বকে নিয়ে কোনোদিন কোশ্চেন হয় না, কারণ এগুলো তো শাখা জিনিস। মেন কাজ কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এর উপরেই পুরো প্যাসেজটা ডিপেন্ড করে। তাহলে মোটামুটি প্যাসেজ পড়ার যেসব টেকনিক গুলো জানা দরকার, যে কোন জিনিসটাকে ছেড়ে দিতে হবে, কোন জিনিসটা বুঝতে না পারলে কেটে দাও, বোঝারই দরকার নেই। জাস্ট যে জেনারেল ওয়ার্ডের উপর কোনো প্যাসেজ লেখা হয়, সেই জেনারেল ওয়ার্ড গুলোকে কিভাবে স্ট্রং করবে, সেটার জন্য আমি তোমাদেরকে পিডিএফ এর জারিয়া বলে দিলাম, যে সেটাও আমি প্রোভাইড করে দেবো তোমাদের, যে কিভাবে জেনারেল ওয়ার্ড গুলোর সাথে তোমরা ফ্যামিলিয়ার হতে পারো। তো সেদিকটাও হয়ে গেল। প্যাসেজ পড়ার টেকনিক তোমাদের বললাম, যে ফার্স্ট প্যারাটা পুরোটা পড়বে, সেকেন্ড প্যারার একটা করে লাইন পড়বো আমরা, পরের দিন সেটা তোমাদেরকে পড়ে আমি দেখাবো যে কিভাবে সেটা বেনিফিট করে আমাদের। তো এইটা করলাম। তারপরে কি করলাম না, কোশ্চেন গুলোকে 2 টাইম 3 টাইম 4 টাইম পড়বো, যাতে কোশ্চেন গুলো আমাদের একদম ব্রেনে ঢুকে যায়, যে এই কোশ্চেন গুলো। তারপরে যখন ঘুরে আমরা প্যারাকে যাব, যদি দেখি ফার্স্ট প্যারাতে একটা কোনো অ্যান্সার আছে, তাহলে সেটাকে করে দিলাম, তক্ষুনি করে দিলাম সেটাকে। আর তারপরে যদি দেখি যে দুটো আর তিনটে কোশ্চেনের অ্যান্সার এই দুটো প্যারার মধ্যে লুকিয়ে আছে, তখন তুমি পড়তে পড়তেই দেখবে একটা জায়গাতে স্টাক করবে তোমার ব্রেন, যে এইখানে তো মনে হচ্ছে একটা কোশ্চেন আছে। তখন তুমি কোশ্চেন সেকশনে এসে দেখবে ওই রিলেটেড কোনো একটা কোশ্চেন আছে, সঙ্গে সঙ্গে যেটা পেলে সঙ্গে সঙ্গে সলভ করে দিবে। আবার ঘুরে গেলে আবার তারপর থেকে পড়তে শুরু করলে, যেটা পেলে সঙ্গে সঙ্গে সলভ করে দিবে। এতে দেখবে অনেকটা টাইম বাঁচবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমাদেরকে ঘুরি ফিরিয়ে পুরোটা প্যাসেজ, যেটা আমরা এতদিন পড়ে আসছি, যে একটা কোশ্চেন সলভ করব, যাচ্ছি প্যাসেজকে পুরোটা করে পড়ছি, দিয়ে পাচ্ছি এখানে, ঠিক আছে সলভ হলো। আবার একটা কোশ্চেন তারপরেরটা সলভ করব, তাতে আবার প্রথমকে যাচ্ছি, আবার ঘুরে এটা পড়ছি, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কোশ্চেন গুলো কিভাবে সলভ করব, দেখা গেল হয়তো 4 নম্বরের অ্যান্সারটা প্রথমে আছে, প্রথমে 4টাকে সলভ করবো। যদি দেখা যায় যে 3 নম্বরের অ্যান্সার 2 আছে, তারপরে কাকে সলভ করবো? 3কে সলভ করবো। 1 2 তখন পড়বোই না, যেখানে যাকে পাবো সেখানে তাকে সলভ করে দেবো। সিরিয়ালি 1 2 3 4 করে আছে বলে আমাকে 1 2 3 4 করেই সলভ করে যেতে হবে, এরকম কেউ কিছু বলেনি। আমরা যেখানে টাইম বাঁচানোর জন্য, যেখানে যার অ্যান্সার পাবো সঙ্গে সঙ্গে সেটাকে সলভ করে দেবো। তো মোটামুটি আমি তোমাদেরকে সব রুলস গুলোই বললাম কম বেশি। তো তোমরাকে আমি রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা যখন আপলোড করবে ওরা ইউটিউব চ্যানেলে, যখন আমি আপলোড করে দেবো, তখন তোমরা কিন্তু এই ভিডিওটা আরেকবার দেখবে। কারণ আমি তো বলে গেলাম, আমি জানি, তাই পর পর রুলস গুলো বলে গেলাম, কিন্তু এটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করাতে কিন্তু সময় লাগে। ঠিক আছে, প্রত্যেকটা রুলকে মাথায় রেখে প্যাসেজ পড়তে তোমাদেরকে যখন পড়ে দেখাবো, তখন ধরো ও হ্যাঁ স্যার তো এটা বলছি না, ও না না স্যার তো এটা বলছি না, ঠিক আছে। তো এইটা বিল্ড করতে কিন্তু অনেকটা সময় লাগে, তাই জন্যই তোমাদেরকে বলছি যে এইটা গেল প্যাসেজ পড়ার টেকনিক। এই টেকনিকে আমরা পরের দিন থেকে প্যাসেজ পড়বো। এই টেকনিকে কিন্তু পরের দিন থেকে তোমরা যদি কাজ শুরু করো, আমি তোমাদেরকে 2 4টা 5টা অব্দি প্যাসেজ আমি এখানে করে সলভ করে দেখাবো। আর তোমাদের কাজ কি হবে? তোমাদের কাজ হচ্ছে ওই প্রত্যেকদিন পিডিএফটা পড়া, প্রত্যেকদিন। বুঝতে পারো না পারো, বুঝতে পারবেই না। প্রথম 8 10 দিন যখন আমি পেপার পড়তে শুরু করি দা হিন্দু, তখন আমি কিছু বুঝতেই পারতাম না যে এটি কি বলা হচ্ছে। তো প্রথমে কেউই বুঝতে পারে না, সেটা আমি হোক বা কোনো শশী ঠাকুর হোক, কেউই প্রথমে কিছুই বুঝতে পারে না। শুরুতে সবাইকে শুরু করতে হয়, 8 10 দিন পড়তে পড়তে তখন ওই 5% 7% 10% করে আন্ডারস্ট্যান্ডিং হতে থাকে। ওইভাবে 15% 20% এরকম করে দেখা যাবে যে একটা সময় আসবে 2 মাস 2.5 মাস পর তুমি মোটামুটি 40-50% অব্দি একটা প্যাসেজের বুঝতে পারছো, যে প্যাসেজটা এইটা নিয়ে কথা হচ্ছে। পুরোটা বুঝতে পারোনি, অনেক সেন্টেন্সই বুঝতে পারোনি, অনেক ওয়ার্ডও বুঝতে পারোনি, কিন্তু মোটামুটি ঠিক অথার কি বলতে চাইছে সেটা কিন্তু তোমার ক্লিয়ার হবে। দেন যত তুমি ওইটা রিডিংটা বাড়তে থাকবে, সময় দিতে থাকবে, 5 মান্থ 6 মান্থ 7 মান্থ হতে থাকবে, তত তুমি দেখবে তুমি আন্ডারস্ট্যান্ডিং লেভেল তোমার অনেকটা বেটার হবে, অনেকটা বেটার। তুমি এটা তো তোমাকে আমি জাস্ট বললাম, তোমরা কেউ একজন, তোমরা, আমি জানি যে সবাইকে বললাম আমি যে পিডিএফটা দেবো, সেটা অনেকেই সেটা খুলেও দেখবে না সেটাই কি আছে। যদি দুজনও সেটাকে খুলে দেখে রোজের রোজ, তারা তো 6 মাস আমার এই ক্লাসটা করবে, তারা 6 মাস 2 মাস পর তারাকে আমি জিজ্ঞেস করবো, তারা কি বলে আমি শুনবো। 4 মাস পর জিজ্ঞেস করবো, 6 মাস পর, 6 মাস পরে তোমরা আমাকে জানিও যে স্যার সত্যি বেনিফিট পেয়েছো না। তাহলে প্রত্যেকের যতটা করালাম প্রত্যেকের ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্যাসেজ রিলেটেড সমস্ত কিছু যেগুলা তোমাদেরকে বললাম, এগুলো কি তোমরা আগে জানতে কেউ? না স্যার। না স্যার, জানতাম না। না স্যার। হ্যাঁ, আমি যদি তোমরা কেউ বলতে জানতে, তাতেও আমি খুশি হতাম যে কেউ তোমাদেরকে ভালো কন্টেন্ট দিয়েছে, যার কাছেই শেখো না কেন।
তার কারণ হচ্ছে যে যত হাই প্রোফাইল এক্সাম হোক আর যত টেড হোক বা যাই কিছু, প্যাসেজ সলভ করার সবচেয়ে ভালো তারিকা মানে সবচেয়ে ইউনিক তারিকা এটাই। এটা ইউনিভার্সালি প্রুভ যে এইভাবেই বিদেশেও যে প্যাসেজ, যেসব ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে প্যাসেজ সলভ করা হয়, এই টেকনিকেই সলভ করা হয়, ঠিক এই টেকনিকেই সলভ করা হয়। যত কঠিন প্যাসেজই হোক না কেন, যত সহজ প্যাসেজই হোক না, ঠিক এই টেকনিকটাকে মেনটেন করা হয়। তাতে যদি তোমরা কেউ বলতে আমাকে এখন যে না স্যার এটা তো আগে জানতাম, তাতেও আমি খুশি হতাম যে না কেউ না কেউ তো বেটার কন্টেন্ট তোমাদের প্রোভাইড করেছে। তো এইটা গেল আমাদের প্যাসেজেরই। তবে যেগুলো রুলস গুলো বললাম সেগুলো যদি পরের দিন ক্লাসে যদি প্যাসেজ যখন আমি তোমাদেরকে পুরো করে দেখাবো, যে আমার এই যে রুলস অনুসারে প্রত্যেকটা প্যাসেজ যখন এই রুলস অনুসারে করে দেখাবো, সেটা যদি তোমাদের এনজয় করতে হয় যে হ্যাঁ বেশ বেনিফিট পাচ্ছি, তাহলে কিন্তু এই ভিডিওটা আরেকবার দেখে নিই। আমি এর ছবিটা তুলে পাঠাবো, যেটা থেকে তোমাদের অনেকটা ক্লিয়ার হবে, কারণ দাগ গুলো দেওয়া আছে তো ক্লিয়ার হবে। এই ছবিটা তুলে পাঠাবো পিডিএফ করে। কিন্তু তার সাথে সাথে তোমরা কি করবে, আরেকবার ভিডিওটা দেখবে, যাতে রুলস গুলো যেগুলো বললাম সেগুলো জাস্ট খাতায় টুকে রেখে দেবে যে ও এই রুলস গুলো প্যাসেজ পড়াতে ফলো করতে হয়। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার যেটা বললাম? নেক্সট ক্লাসে পুরো প্যাসেজ আমরা করে দেখবো যে কি প্রকৃত যেটা বললাম সেটা আদৌ আমাদের কাজে লাগবে, তো সেটা আমরা করে দেখবো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার বলো। আমার একটা হ্যাঁ question স্যার। আছে। হ্যাঁ বলো বলো। স্যার বলছি যে একটা প্যাসেজ সলভ করতে গেলে গ্রামারের কতটা ভূমিকা, মানে কতটা জানা দরকার, একটু না যদি আপনি ঠিক করে গ্রামার কিছু জানার দরকার নেই। হ্যাঁ, ঠিক করে গ্রামার কিছু জানার দরকার নেই। যার কারণটা কি তোমাকে বলছি, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। যে তুমি তো বেঙ্গলিতে কথা বলো, আমরা বেঙ্গলিতে কথা বলি তো, হ্যাঁ স্যার একদম। সবাই আমরা বেঙ্গলিতে কথা বলি, কিন্তু আমি আমার দিক থেকেই যদি বলি বা তুমি তোমার সঙ্গে রিলেট করবে, আমরা কারক, সমাস, বিশেষ্য, বিশেষণ, এইসব যে ব্যাপারগুলো বেঙ্গলি গ্রামারের যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কতটা ওয়াকিব, আমরা জানি ওগুলো কিছু? মানে কথা বলার সময় ওইগুলো কোনো কাজে লাগে? মানে ওইসব গ্রামাটিক্যাল কথা ভেবে কি আমরা কিছু বলি? গ্রামার ভেবে বাংলায় না কথা বলি? না বলি না। স্যার। এক্ষুনি যদি একটা ফরেন কান্ট্রির কোনো ছেলেকে, যাদের ইংলিশটা যাদের মাদার ল্যাঙ্গুয়েজ, যেটা ইউরোপ হোক বা ইউএস হোক, তাদেরকে যদি আমি এই প্যাসেজ গুলো দিই, তারা জাস্ট পড়ে কোশ্চেন গুলো দেখে সলভ করে, কারণ সেটা তাদের মাদার ল্যাঙ্গুয়েজ। আমাকে যদি এক্ষুনি কেউ বেঙ্গলিতে একটা ওরকম প্যাসেজ দেয় যেটা থেকে 4টা কোশ্চেন হবে, তুমি সেই 4টা কোশ্চেন কিন্তু গ্রামার না জানলেও সলভ করতে পারবে। আমরা যখন বাংলা পেপার পড়ি, বাংলা পেপার পড়ার জন্য তো নিশ্চয়ই আমরা গ্রামারের হেল্প নিই না। যে বাংলা পেপার ভালো করে পড়তে গেলে আমাদের স্যার গ্রামারটা জানাটা স্যার খুব জরুরি। কি থেকে কি হয়, এটা প্যাসিভ ভয়েসে আছে না অ্যাক্টিভ ভয়েসে আছে, এটা ন্যারেশনের চেঞ্জেস আছে না নেই, এটা হচ্ছে প্রিপোজিশন ঠিকঠাক ইউজ হয়েছে না হয়নি। আমরা নিশ্চয়ই বেঙ্গলি পেপার এত ভালো করে ভেবে টেবে পড়ি না, আমরা জাস্ট রিডিং করি। কারণ কি, আমাদেরকে মিনিং বুঝতে হয়। কি ওরিয়েন্টেশনে পেপারটাতে লেখা আছে ওসব আমরা দেখি না, আমরা একটা পেপারের আর্টিকেল পড়ি, সেখান থেকে কি করি, মিনিং বের করি, যে এই আর্টিকেলটা এইটা বোঝাতে চাইছে। তারপরে সেই সেই মিনিং এর উপর 4টা কোশ্চেন হয়, সেটাকে আমরা সলভ করি। ইংলিশেও ঠিক সেম, আমরা যখন একটা কোনো আর্টিকেল পড়বো, জাস্ট পড়বো, সেটা পাস্ট টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, না সেটাতে কোনো প্রিপোজিশন ভুলভাল দেওয়া আছে, না সেখানে কোনো আর্টিকেল হওয়া উচিত ছিল এন দেওয়া আছে, এতে কোনো রকম মিনিং এর কোনো পরিবর্তন হয় না। আমাদেরকে জানতে হবে প্যাসেজটা কি বলতে চাইছে, আর প্যাসেজটা কি বলতে চাইছে সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, 4টা কোশ্চেনও সলভ হবে। আর প্যাসেজটা কি বলতে সেটা যদি ক্লিয়ার কারো না হয়ে থাকে, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। এবার লাস্ট যেটা আমি তোমাদেরকে ক্লাস শেষ করার আগে যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এইসব তো রুলস শিখলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা প্যাসেজ তোমরা পরীক্ষায় পেলে, যেখানে প্রথম কাজ কি বললাম, যে প্রথম প্যারা পড়া, তারপরে প্রত্যেকটা প্যারার একটা করে লাইন পড়া। তো যদি তোমরা প্রথম প্যারা পড়লে, প্রত্যেকটা প্যারার একটা করে লাইন পড়লে, সেইটা পড়েও যদি তুমি কিছু না বুঝতে পারো প্যাসেজ সম্পর্কে, যে স্যার আমি তো প্রথম প্যারাও পড়েছি, তারপরে দুটো লাইনও পড়েছি, কিন্তু আমি বুঝতেই পারছি না স্যার প্যাসেজটা কি নিয়ে কথা বলেছি, যদি এরকম কোনো সিচুয়েশন সাধারণত আসে না, যদি এসেও যায় এক্সামে, তাহলে তুমি সেই প্যাসেজটাকে ছেড়ে দাও, তুমি সেই প্যাসেজটা সলভ করতে পারবে না। কারণ তুমি যদি একটা প্যাসেজের ভূমিকা পড়ে না বুঝতে পারো যে প্যাসেজটা কি নিয়ে কথা হচ্ছে, তুমি তার ডিটেলিং পড়ে, ঠিক আছে, কখনোই ক্লিয়ার করতে পারবে না সেটা কি নিয়ে কথা হচ্ছে। ভূমিকা দেখে না ক্লিয়ার হলে তার ভেতরে ঢুকে তুমি কখনোই ক্লিয়ার করতে পারবে না। যদি কোনো কারণে তোমাদের এত কঠিন প্যাসেজ তো আসে না, যতগুলো আমি শেখাবো তোমাদেরকে যে টেকনিক বললাম, এতে তোমরা দুটো প্যাসেজ সলভ করতে পারবে। তবু যদি কোনো হিস্ট্রি রিলেটেড বা কোনো হচ্ছে অ্যানসিয়েন্ট কোনো একটা পুরোনো দিনের কোনো একটা স্টোরি রিলেটেড কিছু একটা এলো, যেটা থেকে তুমি বুঝতেই পারছো না যে এটা কি বলতে চাইছে, ভূমিকায় ঠিক কি লেখা আছে, বা ভূমিকাটাকে এক্সপ্লেন করার জন্য প্রত্যেকটা প্যারার প্রথম লাইনটা পড়েও যদি না ক্লিয়ার হয়, তাহলে কিন্তু তোমাকে ইমিডিয়েট সেই প্যাসেজটা থেকে ওয়াক আউট করে যাওয়া উচিত। কারণ ওই প্যাসেজটা তোমার টাইম ওয়েস্ট ছাড়া
কিছুই করবে না। তুমি প্যাসেজও পড়বে, কিছু বুঝতে পারবে না, কোশ্চেনও পড়বে, কিছু বুঝতে পারবে না, আলটিমেটলি তোমার অনেক টাইম ওয়েস্ট হয়ে যাবে। তার থেকে শুরুতেই যখন বুঝতে পারছো না, ওটাকে এসকেপ করে বেরিয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে তো? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার, পেরেছি। গ্রামারের কোনো সম্পর্ক নেই, ওয়ার্ডেরও সেরকম করে কোনো সম্পর্ক নেই। শুধু তাদের জন্য বললাম যাদের কমন ওয়ার্ড সম্পর্কেও অনেক রকম সমস্যা, এমনি ডেইলি লাইফে যেসব ওয়ার্ড ইউজ হয় সেসব নিয়েও সমস্যা, তারা কিন্তু ওই পিডিএফ গুলো পড়ে সেই ওয়ার্ড গুলো ক্লিয়ার করে না। আদারওয়াইজ কোনো ডিফিকাল্ট একটা ভার্ব বুঝতে পারলে না, কোনো অ্যাডজেক্টিভ বুঝতে পারলে না, যেগুলো ডিফিকাল্ট ওয়ার্ড সেগুলোর উপর প্যাসেজ সেভাবে ডিপেন্ড করে না। সেটা তোমাদেরকে আমি করে দেখাবো পরের 3-4টা ক্লাসে। আমরা তো প্যাসেজই সলভ করবো, তখন তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি সত্যি এগুলোর কোনো দরকার নেই। থ্যাংক ইউ, পরের দিনে দেখা হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ক্লাসের এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল MICS এডুকেশন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।